আপনার আশা করছি যারা অ্যাকাউন্টিং পড়েন নো প্রবলেম, অসুবিধা আমিও পড়িনি, কিন্তু এটা তো জানেন যারা ডান আর বাম পাশ মেলা, আয় এবং ব্যয় মেলা, বলছে যে এই প্রসিডিউর প্রথম যে শুরু করেছিল, যে পদ্ধতিতে শুরু হয়েছিল, ওটা একটা রীতিমতো রেভলিউশনারি থিঙ্কিং ছিল, ওটা একটা ক্রিয়েটিভ ব্যাপার ছিল। সুতরাং ক্রিয়েটিভিটি ইজ এভরিওয়্যার। একজন কৃষক সাধারণ চাষ করতে পারে এবং একটা সার্টেন মোমেন্টে অন্য অনেকের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে হঠাৎ করে ভিতরে কনসিয়াস আনকনসিয়াসনেসের একটা মধ্যবর্তী অবস্থায় একটা নতুন বিষয় আবিষ্কার করতে পারে, যেটা চাষ সম্পর্কে সম্পর্কিত। সেটা নতুন কোনো জাত হতে পারে, সেটা চাষের কোনো নতুন প্রসিডিউর হতে পারে, সে প্রস্তাব করতে পারে এবং সে সেটা প্র্যাকটিস করতে পারে, সেটা অন্যদের মধ্যে সঞ্চারিত করতে পারে। ওটা কিন্তু একটা আবিষ্কার, ওটা কিন্তু একটা সৃষ্টিশীল। আমি আশা করছি এই বিষয়ে কারো কোনো ভিন্নমত হবে না। সুতরাং সৃষ্টিশীলতা, আমরা যে সাহিত্য কর্ম করি, কবিতা লিখি, গল্প উপন্যাস লিখি, এটা তো সৃষ্টিশীলতার একটা ধরন বটে, কিন্তু একটা ধরন মাত্র, এটা নিশ্চয়ই একমাত্র ধরন নয়। ঠিক তেমনি গবেষণাও ব্যাপকভাবে সৃষ্টিশীল হতে পারে। হয় কোন কোন গবেষক এমন নতুন ব্যাপার প্রস্তাব করেন যে ব্যাপারের পর গবেষণা আর আগের মতো থাকে না, এটাকে বলে প্যারাডাইম শিফট। গবেষণার প্যারাডাইম শিফট হয়ে 1970-এর দশকে এরকম একটা কাজ করেছিলেন ইতিহাস গবেষণায় রণজিৎ গুহ এবং তার দল। আপনারা কি রণজিৎ গুহর লেখা পড়েছেন? তো এক দুজন দেখা যাচ্ছে। এই দলের সারা পৃথিবীতে বিখ্যাত নাম সাওয়ার্ড স্টার্স। এই দলে অনেক বিখ্যাত লোক আছে এবং নিজেরাই মানে সারা পৃথিবীতে বিখ্যাত, যেমন দীপেশ চক্রবর্তী, যেমন পার্থ চট্টোপাধ্যায়। অনেকে আবার বড় লোক আত্মীয়ের মতো গায়ত্রী চক্রবর্তী, শ্রীবাক্য এই দলে আনতে চায়। মানে গায়ত্রী নিজেই বড়, এদের দু একটা পত্রিকায় দু একটা সংখ্যা লিখেছিলেন, ফলে গায়ত্রীকেও এই তালিকা অনেকে আনে। রণজিৎ গুহ এই ব্যাপারটা ব্যাখ্যা করেছিলেন তার একটা প্রবন্ধে। তিনি বলছেন যে ইতিহাস গবেষণায়, ভারতীয় ইতিহাস গবেষণায় আমরা একটা পর্যায়ে আবিষ্কার করলাম যে আমাদের প্রশ্নগুলো পরিবর্তিত হয়ে গেছে। আমরা যে উত্তর চাই সেটা পরিবর্তিত হয়ে গেছে, আমাদের যে আকাঙ্ক্ষা সেটা পরিবর্তিত হয়ে গেছে। আগের যে পদ্ধতি, তথ্য উপাত্তের যে ব্যবহার, প্রশ্ন করার ধরন, উপস্থাপনার ধরন, এই ব্যাপারগুলো কি আর হচ্ছে। ফলে রণজিৎ গুহ লিখছেন যে ডেফিনেটলি ভারতীয় ইতিহাস শাস্ত্রে একটা প্যারাডাইম শিফট ঘটেছে। মানে আগের যে জাতীয়তাবাদী ইতিহাস লেখা হতো, আগের যে মার্ক্সবাদী ইতিহাস লেখা হতো, ওটা ছিল, এই দুটাই ছিল ডমিনেন্ট ডিসকোর্স, এটা দিয়ে আর চলছে না, এখন নতুন ধরনের ব্যাপার লাগবে। ফলে এই দল একসঙ্গে চর্চা করলো, অনেক লেখালেখি করলো, ভারতীয় ইতিহাসে একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন করলো। এটাকে বলে প্যারাডাইম শিফট, মানে নতুন একটা স্তরে উপনীত হলো। গবেষণায় এটা প্রায় ঘটে। টমাস কুন বলে এক খুব বিখ্যাত লোক এই প্যারাডাইম শিফটের ব্যাপারটা বিজ্ঞানের ক্ষেত্রে প্রধানত ব্যাখ্যা করেছেন এবং অন্য যে কোনো শাস্ত্রের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তার মানে গবেষণায় সৃষ্টিশীলতার ব্যাপার আছে, গবেষণায় একেবারে নতুন নতুন ব্যাপার উপস্থাপনের ব্যাপার আছে। কিন্তু যাই হোক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো সংলাপ। কিসের সংলাপ? আপনি যা লিখতে চাচ্ছেন, এটা স্বয়ংভূ কিছু হতে পারে না, এটা নিজে থেকে জাত বলে কিছু হতে পারে না। পৃথিবীতে কোনো গল্প লেখা হয় না যে গল্পের আগে কোনো ইতিহাস নাই। পৃথিবীতে কোনো বিজ্ঞান চর্চা হয় না যে বিজ্ঞান চর্চার আগে কোনো ইতিহাস নাই। একটা কথা খেয়াল রাখবেন, আপনি যত বিখ্যাত ব্যক্তির নাম জানেন, এই প্রত্যেক বিখ্যাত ব্যক্তির সময়কালে সে যেই ফিল্ডে কাজ করুক না কেন, অসংখ্য মানুষ একই কাজ করছে। এই কথাটা মাথায় রাখবেন, বুঝতে অনেক সুবিধা হবে।
চিন্তা, লেখালেখি, ক্রিয়েটিভিটি, গবেষণা কিভাবে ব্যাপকভাবে সময় দ্বারা প্রভাবিত, কিভাবে এটা ব্যক্তিগত নয় সামষ্টিক, সেই ব্যাপারটা বোঝার জন্য এটা খুবই কাজ করবে। ধরেন আপনি আইনস্টাইনের নাম জানেন, কারণ ওই ব্যাপারটা বিখ্যাত হয়েছে, কিন্তু আইনস্টাইনের সময়ে এই কাছাকাছি থিওরি নিয়ে কিন্তু বড় বড় অনেক বিজ্ঞানী কাজ করতেন, অনেক বিজ্ঞানী, এবং তার মধ্যে নোবেল লরিয়েট আছে। ধরা যাক প্রায় একই স্কুলে কাজ করেছেন নিলস বোর। ধরা যাক হাইজেনবার্গরা যখন নতুন একটা পর্বে গেছেন, তখন সেটার সঙ্গে কিন্তু আইনস্টাইনের এবং বোরের যে কাজ তার একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। আমরা যারা বাইরের লোক তারা শুধু আইনস্টাইনের নাম জানি, সৌরজগতের নতুন মডেল কিংবা পরমাণুর নতুন মডেল এগুলোর জন্য বোরের নাম জানি, আর কোয়ান্টাম মেকানিক্সের জন্য ধরা যায় হাইজেনবার্গের নাম জানি। কিন্তু আসলে যারা বিজ্ঞানের লোক তারা জানে যে এটা একটা পরম্পরা আছে, মানে কি সংলাপ আছে, এটা একটা পরম্পরা আছে, এবং 2 নাম্বার একটা সেম টাইমে একটা ডমিনেন্ট ডিসকোর্সের আন্ডারে বিপুল পরিমাণ লোক একই রকম কাজ করার ইতিহাস আছে। ওটা 1-2 জনের মধ্যে ক্লিক করে। আমরা যে বড় লেখকদের কথা জানি প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানি 5 জনের নাম, আসলে ওই সময় 500 লোক লিখত প্রায় একই ধরনের ভঙ্গিতে, একই ধরনের চিন্তা থেকে, আসলে 500 লোক লিখত। তাদের মধ্যে নানান কারণে আমরা 5 জনকে বড় আকার দেখতে পাই, কিন্তু মনে রাখতে হবে যেটা কিছুতেই স্বয়ম্ভূ নয়, শূন্য থেকে আসে নাই, শূন্য থেকে কোনো ক্রিয়েটিভিটি আসে না। কারণ যে কোনো ক্রিয়েটিভিটি আসলে সংলাপই বটে, গবেষণা তো বটে, ক্রিয়েটিভিটিও সংলাপ। তাহলে আমরা গবেষণার ব্যাপারটাকে একটা পরম্পরা হিসেবে বুঝবো। তারপরে আমরা যখন লিখবো, একটা গল্প হতে পারে, কবিতা, উপন্যাস হতে পারে, যদি এগুলো লেখার ধরন একটু ভিন্ন, আগেই বলেছি ওটা রেটরিক্যাল, ওটা ঠেকে প্রকাশ করতে চায়, তার মেকানিজমটা ভিন্ন। কিন্তু আমরা যখন গবেষণা করব, আমরা যখন দর্শন করব, আমরা যখন চিন্তা প্রকাশ করব, তখন সেটা রেখে রেখে নয়, আমাদের চেষ্টা থাকবে যথাসম্ভব ভাষার যে আড়াল, ভাষার যে অবস্ট্রাগল, এই ব্যাপারগুলোকে বাদ দিয়ে ব্যাপারটাকে উপস্থাপন করতে। দুটোর প্রকাশ একেবারেই আলাদা, কিন্তু সৃষ্টিশীলতার দিক থেকে দুটোর মধ্যে কিন্তু গভীর মিল আছে। তবে আমার অভিজ্ঞতা থেকে কিংবা চিন্তা থেকে আমার পরামর্শ হবে যে আমরা নিজেদের লেখালেখির ব্যাপারকে এবং অন্যদের লেখালেখি পড়ার সময়ে যে প্রস্তুতি, তার অংশ হিসাবে আমরা পুরো ব্যাপারটাকে সংলাপ হিসাবে বুঝতে চাইব। আমরা বুঝতে চাইব যে এই প্রবন্ধটা যে লেখা হয়েছে এটার আগে কি কি ছিল, এটা পরের জমানাকে কিভাবে প্রভাবিত করেছে। একটা গল্প বা কবিতা পড়ার সময় আমরা বুঝতে চাইব যে কোন কোন ডমিনেটিং বা ডমিন্যান্ট ডিসকোর্স গুলো এই গল্প এবং কবিতাকে সম্ভবপর করেছে। মনে রাখতে হবে, জীবন কায়দা দিলেও শেক্সপিয়ারের কোন লেখা দুনিয়াটা আর কখনোই সম্ভব নয়। মনে রাখতে হবে, গ্রিকদের ট্র্যাজেডি পৃথিবীতে আর কখনোই হবে না। কারণ গ্রিক ট্র্যাজেডি লেখা হয়েছে, গ্রিকরা আর সবার চেয়ে প্রতিভাবান ছিল সেই জন্য নয়, তার একটা রিলিজিয়াস প্র্যাকটিস, আমি সংলাপ হিসেবে দেখাও দেখতে চাই, এবং আপনাদেরকে আমি ফুসলাচ্ছি যে আপনারাও দেখেন। উদ্ধৃতি বলে একটা ব্যাপার আছে না, জানেন তো নাকি? প্রবন্ধ লিখতে গেলে, গবেষণা করতে গেলে কি করতে হয়? উদ্ধৃতি দিতে হয়, উদ্ধৃতি দিতে হয়। এই উদ্ধৃতি মানে আসলে সংলাপ তৈরি করে। উদ্ধৃতি মানে কিন্তু সংলাপ আসলে। I am quoting someone, underlies that I am making effective communication with my previous research. It's a communication. একটা উদাহরণ দিই, এই উদ্ধৃতির প্রসঙ্গটা কি জরুরি এবং কার সঙ্গে আমি সংলাপ তৈরি করি এবং কার সঙ্গে করি না,
কাকে আমি বাদ দিই, কাকে আমি রাখি, এই ব্যাপারটা আসলে আমার গবেষণাকে ডিফাইন করে, এটার চরিত্র নির্ধারণ করে। সেই কথাটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। যদুনাথ সরকার বলে এক ঐতিহাসিক ছিল, বড় ঐতিহাসিক। যদুনাথ সরকার মুঘল আমল নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছে। ও এক সাংঘাতিক লোক। যদুনাথের জীবনী আপনারা পড়তে পারেন, অনলাইনে পাওয়া যায়। এটা ভয়ঙ্কর লোক। 1870 সালে জন্ম, আমাদের নাটোরের লোক। 1870 জন্ম, 1956 সালে মারা গেছে। জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে মরার আগ পর্যন্ত প্রতিদিন 16 ঘন্টা করে কাজ করেছে। কোমরে ব্যথা হয়নি, এটা ভয়ঙ্কর ব্যাপার। আত্মীয় স্বজন, বউ, বাচ্চাদের সঙ্গে বেশি কথা বলতো না, কারণ কথা বললে কনসেন্ট্রেশন এবং সময় নষ্ট হয়। এবং লোকজনের সঙ্গে একটা সার্টেন লেভেল পর্যন্ত তার সক্ষমতা প্রমাণিত হওয়া ছাড়া একটা বাক্য বলতেন না। মরার আগ পর্যন্ত কাজ করেছেন। 56 সালে মারা গেছেন। কি নিয়ে কাজ করেছেন? মুঘল আমল নিয়ে, আওরঙ্গজেব নিয়ে। 4 খণ্ড ক্লাসিক কাজ আছে তার। আরো অনেক কিছু নিয়ে কাজ করেছেন, বাদ দিলাম। তাকে নিয়ে সম্প্রতি একটা বই লিখেছেন দীপেশ চক্রবর্তী। দীপেশ চক্রবর্তীর নাম আপনারা যদি কেউ না জেনে থাকেন, তাহলে আপনার ইনফরমেশন লেভেল খারাপ। এখন সারা পৃথিবীতে যারা খুব বিখ্যাত ঐতিহাসিক, এই ঢাকার লোক, কলকাতায় বড় হয়েছে, এখন শিকাগো ইউনিভার্সিটিতে মাস্টারি করে, ঢাকায় আসছে একাধিকবার। দীপেশ চক্রবর্তী তাকে নিয়ে একটা বই লিখেছে, কি যেন, কলিং অফ হিস্ট্রি। আমি নামটা ভুল বলতে পারি। স্যার যদুনাথ সরকার অ্যান্ড হিজ ট্রুথ, এরও তার বইয়ের নাম। এটা একটা দুর্দান্ত বই। আমি এই সম্পর্কে একবার লিখেছিলাম, লেখার জন্য আমাকে পড়তে হয়েছে মনোযোগ দিয়ে, যতটা বুঝেছি। এটা জটিল বই, সেদিকে আমি যাচ্ছি না। কাকে নিয়ে লিখেছে? যদুনাথ সরকারকে নিয়ে। এই বইতে দীপেশ চক্রবর্তী একটু অনুযোগ করছেন যে যদুনাথ মুঘল আমল নিয়ে এত বড় গবেষক, 60 বছর ধরে লিখেছেন, সব লেখা ইংরেজিতে, সারা পৃথিবীতে বিখ্যাত লেখক। যদুনাথ মারা যাওয়ার আগেই মুঘল আমল নিয়ে কাজ শুরু করেছিলেন ইরফান হাবিব। খুব সম্প্রতি মারা গেছেন, ভারতের সবচেয়ে বড় ঐতিহাসিকদের মধ্যে একজন, আলিগড় স্কুলের লোক ইরফান হাবিব। ইরফান হাবিবের বই বাংলায় পাওয়া যায়, দুর্দান্ত অনুবাদ, আপনারা দেখতে পারেন, অসাধারণ বই। আমি আগেই বইটা কিনে রেখেছিলাম। আমার পিএইচডি শেষ হওয়ার পরে আমি বইটা পড়লাম। পড়ে আমি ভীষণ শর্মিন্দা হয়ে উঠলাম যে এই বেটার পিএইচডি থিসিস, আমিও পিএইচডি থিসিস করছি। কারণ কি? কারণ ইরফান হাবিব প্রাথমিক রেফারেন্স ছাড়া, প্রাইমারি সোর্স ছাড়া একটা রেফারেন্স ব্যবহার করেন নাই। আর আমার গবেষণায় প্রাইমারি সোর্সের রেফারেন্স প্রায় নাই। ওকে, গবেষণায় প্রাইমারি সোর্স খুব ইম্পর্টেন্ট জিনিস, সেকেন্ডারি সোর্স খুব ইম্পর্টেন্ট জিনিস, ইত্যাদি ইত্যাদি। এগুলো সম্পর্কে আপনারা খোঁজখবর নেবেন যারা গবেষণা করতে চান। যে কথাটা বলছি সেটা খুব ইন্টারেস্টিং, সেটা বলেন, সেটা বলি। দীপেশ চক্রবর্তী প্রশ্ন তুললেন যে যদুনাথ সরকার মারা যাওয়ার আগেই ইরফান হাবিব লন্ডনে মুঘল আমল নিয়ে পিএইচডি করেছেন। তার বই খুব বিখ্যাত, এটা বাংলায় পাওয়া যায়, মুঘল ভারতের কৃষি অর্থনীতি নামে। কিন্তু এই বইতে যদুনাথ সরকারের একটাও রেফারেন্স নাই। আমি আপনাদের গবেষণা, সংলাপ এবং রেফারেন্স সম্পর্কে একটা উদাহরণ দিচ্ছি। এটা একটা এক্সট্রিম এক্সাম্পল, যারা অনুসরণ করবেন তারা আশা করছি মজা পাবেন। ঘটনাটা কি?
যে একটা লোক এত প্রাইমারি সোর্স নিয়ে কাজ করলো, মুঘল আমল সম্পর্কে এত বই লিখলো, বলেও 5 খণ্ড এবং 4 খণ্ড, মোট 9 খণ্ড তার মুঘল আমল সম্পর্কে কাজ, বড় বড়। কিন্তু এই বেটা লন্ডনে একই বিষয় নিয়ে পিএইচডি করছে, একটাও রেফারেন্স নাই। কারণ কি? একটা কারণ হলো, অনেক কারণ আছে, একটা কারণ হলো যদুনাথ সরকার যে দৃষ্টিভঙ্গি থেকে গবেষণা করছিলেন, আর এই আলিগড় স্কুলের লোকেরা যে দৃষ্টিভঙ্গি থেকে গবেষণা করেছেন, একজন না, এদের মধ্যে অনেকেই খুব গুরুত্বপূর্ণ গবেষক আছেন, এই দুটো দৃষ্টিভঙ্গি একদম আলাদা। কিরকম? যদুনাথ সরকারের লক্ষ্য ছিল একটা ট্রুথ আবিষ্কার করা, একটা ট্রুথ, সত্য আবিষ্কার করা। যদুনাথ জানতেন সত্য একটা আছে, সুতরাং প্রাইমারি সোর্স ব্যবহার করে, তথ্য উপাত্ত ব্যবহার করে আমাকে এটা প্রমাণ করতে হবে, এই হলো তার হিস্টোগ্রাফি। কিন্তু এই ব্যাপারটা আমূল পরিবর্তিত হয়ে গেছে পরের জেনারেশন। কি হয়েছে? ওরা আর একটা সিঙ্গেল ট্রুথ খুঁজে না, ওরা ব্যক্তির সত্য খোঁজে না, ওরা আওরঙ্গজেবকে খোঁজে না, ওরা মুঘল আমলের সামগ্রিক বাস্তবতার রিকনস্ট্রাক্ট করতে চায়। ধরা যাক কি করতে চায়, ধরা যাক ও বের করতে চায় মুঘল আমলে পুঁজিবাদী অর্থনীতি বিকাশের ওই সম্ভাবনা ছিল কিনা যেটা ব্রিটিশরা ভারতবর্ষে না আসলেও ভারতে একটা পুঁজিবাদী অর্থনীতি সম্ভবপর করতে পারত। খুব বড় প্রশ্ন, ইন্ডিয়ান হিস্টোগ্রাফির খুব বড় প্রশ্ন। কি? যে ব্রিটিশরা আসার ফলে এখানে একটা পুঁজিবাদী অর্থনীতি ডেভেলপ করেছে, তাহলে কি ব্রিটিশরা আসা ভালো হয়েছে? উত্তর পাওয়া মুশকিল। যদি আমি গবেষণা করে দেখাতে পারি যে মুঘলের অর্থনীতিতে এমন কিছু বৈশিষ্ট্য ছিল যেটার মধ্যে পুঁজিবাদী অর্থনীতি উন্মেষের বীজ ছিল, ফলে ব্রিটিশরা না আসলেও এই ঘটনাটা ঘটতে পারত, যদি আমি এটা দেখাতে পারি, তাহলে কিন্তু ইতিহাসের একটা বড় ধরনের প্রশ্নের মোকাবেলা হয়, যেটা হতে পারত। ওরা ওখানে চলে গেছে। এই কারণে ওই পুরনো ধারার যে ইতিহাস যদুনাথ লিখেছেন, সেটা তার মৃত্যুর আগেই আসলে অবসলিট হয়ে গেছে, ব্যাকওয়ার্ড হয়ে গেছে। ওটা আর নতুন লোকেরা খুব একটা ব্যবহার করেনি। দীপেশ চক্রবর্তী বলছেন, আমরা যে এত বিখ্যাত গবেষণা করলাম, বিখ্যাত হলাম, দীপেশ চক্রবর্তী বই সারা পৃথিবীতে খুব বিখ্যাত, প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ সারা পৃথিবীতে খুব বিখ্যাত। দীপেশ চক্রবর্তী বলছে, আমরা আসলে ওই রকম একটা বিশিষ্ট দৃষ্টিভঙ্গির জন্য ইতিহাস করি না। মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, ভারতের ইতিহাসের একটা বিশেষ সত্য উন্মোচনের দৃষ্টিভঙ্গি, আমরা এখন সেটাও করি না। আমরা এখন আসলে বিচিত্র দৃষ্টিভঙ্গিতে কোনো একটা ইভেন্টকে অ্যানালাইসিস করি। মানে আমাদের কাছে এমনকি কোনো একটা বিশেষ সত্য উন্মোচনও আমাদের কাছে আর হিস্টোগ্রাফির অংশ নয়। ফলে আমরা যে লেখালেখি করি, এই লেখালেখির ধরন এবং রেফারেন্স আরো চেঞ্জ হয়ে গেছে। মাই পয়েন্ট ইজ দ্যাট আমি গবেষণা করার জন্য সংলাপ করব, কার সঙ্গে সংলাপ করব সেটার কিন্তু একটা নির্বাচনের ব্যাপার আছে। তার মানে আমি একটা বিষয় ঠিক করলাম যে আমার একটা ইন্টারেস্ট আছে, আমি গবেষণা করব, আমাকে এক্সহস্টিভলি প্রধান ব্যাপারগুলোর খোঁজখবর নিতে হবে। খোঁজখবর নিয়ে আমাকে আসলে ঠিক করতে হবে যে আমার দৃষ্টিভঙ্গিটা কি, আমি কি চাই, কোন কথাটা আগের লোকরা বলে নাই বলে আমার একটা গবেষণা করতে হবে। এই ব্যাপারটা আমাকে ঠিক করতে হবে এবং ঠিক করে আমাকে আমার ন্যারেটিভটা তৈরি করতে হবে। যখন আমি ন্যারেটিভটা তৈরি করব, তখন আমাকে এই কারণেই ওইভাবেই ন্যারেটিভটা সাজাতে হবে। আমার এটাই শেষ পয়েন্ট। আমাকে একটা চিরকুট দেওয়া হয়েছে যে তাড়াতাড়ি শেষ করে, খাবারের সময় হয়ে গেছে, কিন্তু আমি ঠিক নিশ্চিত না যে সেই সময়ও পার হয়ে গেছে কিনা। আর একটা পয়েন্ট বলে আমি আলাপ শেষ করবো। আলাপটা হলো এই, আমি একটা ভূমিকা করব। ভূমিকা আমি কি লিখব? সুমন সাজ্জাদ
দারুণ কয়েকটা উদাহরণ দিয়েছে। সাধারণত আমাদের এখানে লোকেরা প্রবন্ধ লিখতে জানে না, বই একদম না, বই তো লেখা প্রায় হয়ই না, প্রবন্ধ লিখতে জানে না। তার পড়ার কারণ কি? সুমন সজ্জার দুটো পড়ে শুনেছে, খেয়াল করছেন? ওর প্রধান সমস্যা হলো ও আসলে যাই লিখতে চাক না কেন সব কিছুর দায়িত্ব নিতে চায়। ও লিখবে একটা বিষয়, কিন্তু সে হয়তো শুরু করবে যে আবহমান বাঙালি খুবই উদার, এই বলে শুরু করবে। ঠিক আছে, মানে কয়েকশো বছর, কয়েক হাজার বছর একদম মানে বিস্তৃত সমস্ত কিছু দায়িত্ব সে নিতে চায়। এটার যখনই এই ধরনের কোনো বাক্য আপনি দেখবেন, ওই প্রবন্ধ আর পড়বেন না, ওটা লিখতে যাবেন। প্রবন্ধের শুরু হবে প্রিসাইজ, কি আমি এই করতে চাচ্ছি, আমি এই প্রবন্ধে এই করতে চাচ্ছি না। জীবনানন্দের পুরো দায়িত্ব আমি নেব না, মুঘল আমলের পুরো দায়িত্ব আমার না, এমনকি আমার নিজেরও পুরো দায়িত্ব আমার না, আমি এই করব। এটা যখন আপনি ঠিক করতে পারবেন, আপনার প্রথম লাইনে কোনো গোলমাল আনা হবে না, আপনাকে জেনারেলাইজ কমেন্ট করতে হবে না, একদম প্রিসাইজ স্পেসিফিক আপনি বলবেন যে আমি এই লেখায় এই কাজটা করব। আপনি এরপরে কি করবেন খেয়াল করেন, আপনি এরপরে বলবেন এই বিষয়ে আগে এই 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 বেটা বেটিরা লিখছে, এদের মধ্যে এর কাজ গুরুত্বপূর্ণ, এই দৃষ্টিভঙ্গি থেকে কাজ করছে, কিন্তু আমি যেটা করতে চাই এটা এরা কেউ করে না। আপনারা কেউ হয়তো জানেন এই বস্তুরই একাডেমিক নাম হলো লিটারেচার রিভিউ। কোন প্রবন্ধ নাম ধরে লেখা হোক আর না লেখা হোক, একাডেমিক কায়দায় লেখা হোক আর না লেখা হোক, উদ্ধৃতি সহ লেখা হোক না লেখা হোক, কোন প্রবন্ধ আসলে এই কাজ যদি না করে সেটা ভালো প্রবন্ধ হবে না। প্রত্যেক প্রবন্ধে, সে একাডেমিক হোক নন একাডেমিক হোক, উদ্ধৃতি দেও আর না দেখ, প্রত্যেক প্রবন্ধ এই কাজটা করে, সে তার প্রস্তাবনাটা করে এবং সে বলে অন্যদের কাছ থেকে আমি কোথায় পেল, বলতেই হোক। এটা না বললে আপনি প্রবন্ধ লিখবেন কেন? আপনি যদি এইভাবে চিন্তা করতে পারেন তাহলে প্রবন্ধের কিন্তু অর্ধেক কাজ আপনার আগেই হয়ে যাবে। জাস্ট ইউ আর মেকিং এ পয়েন্ট, you are going to write it down, just go through the previous elements exhaustively. সেটা কিভাবে করবেন? সব যে পড়তে হয় তা না, কতগুলো ডোমিনেটিং জিনিস থাকে ওগুলো পড়লে আপনি বাকিদের খবর পেয়ে যাবেন। কতগুলো জিনিস এমনি কালচারের মধ্যে, সোসাইটির মধ্যে যারা ইনফরমেশন রাখে তাদের কাছে গুরুত্বপূর্ণ থাকে, আপনি খোঁজ খবর করলেই পেয়ে যাবেন। একটা বই থেকে 5টা বইয়ের রেফারেন্স, একটা প্রবন্ধের মধ্যে 5টা বিশেষ বক্তব্য আপনি পেয়ে যাবেন। তখন আপনি ওগুলো পড়ে ফেলবেন, পড়ে আপনি তার সঙ্গে সংলাপে লিখতে হবে যে এরা কি কি বলেছে, আর আমাকে একটা প্রবন্ধ লিখতে হবে কেন, আমার কি আদৌ দরকার আছে? যদি মনে করেন হ্যাঁ দরকার আছে, তখনই কিন্তু আপনার প্রবন্ধের অর্ধেক লেখা শেষ। কারণ আপনি অলরেডি জানেন আপনি কি লিখবেন, আপনি অলরেডি জানেন আগের লোকরা কি লিখেছে, আপনার পজিশনটা কোথায় পৃথক, আপনি লিখে বেড়েন। জাস্ট প্রস্তাবটা করেন, আপনি আগের লোকদের সম্পর্কে মন্তব্যটা লিখে বেড়েন। আপনি আপনার বক্তব্যটা পুরনো লোকদের যে অংশগুলো আপনার জন্য উপযোগী, ওই যে ইরফান আবেগ যেগুলোকে উপযোগী মনে করেছেন, যেগুলোকে মনে করেন নাই, যদুনাথকে মনে করেন নাই, আউটস্টেট করে দিয়েছেন, যেগুলো আপনার জন্য উপযোগী সেগুলো ব্যবহার করে সেটা ঠেকনার উপর আপনি আপনার বক্তব্য দাঁড় করান, মানে সংলাপ তৈরি করেন, আপনি অগ্রসর হন এবং আপনি পরিণতিতে পৌঁছান। তাহলে আপনি গবেষণা করবেন, এই কথার মানে হলো আপনি একটা এক্সস্টিভ সংলাপ তৈরি করবেন, একদম নিঃশেষে আপনি লিখবেন, তার মানে আমি প্রস্তাব করবেন, পুরনোদের সঙ্গে আপনার পার্থক্যটা প্রস্তাব করবেন, আপনি আপনার বক্তব্যটা প্যারা প্যারা করে গুছিয়ে লিখবেন। এই বস্তুর নাম গবেষণা, এই বস্তুর নাম প্রবন্ধ। আমি জোর দিয়ে বলছি না, কারণ সুমন সজ্জাদ কবিতা লেখে, আমি জোর দিয়ে সেজন্য বলছি না, কিন্তু আমার বলতে আগ্রহ যে এই বস্তুর নাম আসলে কবিতা, গল্প, উপন্যাস লেখাও বটে। কারণ সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে ক্রিয়েটিভ রাইটাররা এই একই কাজই করে, সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি। আজকে এই পর্যন্ত।